ঈদ মোবারক সিনে ইনভাইভার্স। কেমন আছেন আপনারা সবাই? আমি তো ভালো আছি। এন্ড শুরুতে আমি ভেবেছিলাম যে ঈদটা হয়তো খুব একটা ভালো যাবে না, হয়তো একটু বোরিং যাবে, বাট আই হ্যাভ টু সে এই ঈদে লিটারালি ঝড় নিয়ে এসেছে আমাদের বাংলার কিং খান, অর্থাৎ মেগা স্টার শাকিব খান। ইয়েস, আপনারা হয়তো বুঝতেই পারছেন আমি কি নিয়ে কথা বলছি। আজকে সিনেম ভাইবসে আমরা যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হলো তুফান। আমি একেবারে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে এসেছি, তাই আজকে আর দেরি না করে চলুন জেনে নিই সিনেম ভাইবস এর কাছে তুফান কতটা তুফানি, নাকি একেবারে ঝড়ে ঝরে পড়ার মতো। So grab your popcorn, shelter yourself in a safe place and get ready for শুরুতেই একটা কথা বলতে চাই, এই মুভিটা কিন্তু ভীষণ কাস্ট হেভি একটা মুভি, অর্থাৎ রায়হান রাফি অনেকগুলো হেভি হেভি স্টার কাস্টকে নিয়ে কিন্তু এই মুভিটা করেছেন। বাট এই কাস্ট হেভি মুভিতে শাকিব খান যেভাবে নিজের প্রেজেন্টটা ধরে রেখেছে, নিজের প্রেজেন্স ধরে রেখেছে, নিজের অ্যাটিটিউড, নিজের অ্যাক্টিং স্কিলস দিয়ে যেভাবে তার স্ক্রিন প্রেজেন্সটাকে একেবারে টিল দ্য এন্ড ধরে রেখেছে, দ্যাট ইজ কমেন্ডেবল। আপনারা যদি সিনেম ভাইবস এর এই চ্যানেলটাকে ফলো করে থাকেন, আপনারা কিন্তু জানবেন যে আমরা খুব বড় শাকিব ভক্ত নয়, আমরা খুব জেনুইন, খুব ইনবায়াস একটা জায়গা থেকে আমরা যে কোনো মুভি বা সিরিজের রিভিউ করে থাকি। সেইখানে তুফান দেখার পর আই হ্যাভ টু সে যে তার মাসি লুক, তার এই মাসি অবতার আমাদের অ্যামেজড করেছে। এন্ড এটার ক্রেডিট কিন্তু শুধু শাকিব খানকে দিলে হবে না, এই ক্রেডিটের ম্যাক্সিমামটা যায় রায়হান রাফির ওপর। কারণ প্রত্যেকটা মানুষকে তার জোন থেকে বের করে আনা, এনে গল্পের চরিত্রের মধ্যে ঢেলে দেওয়া, এইটা রায়হান রাফি ছাড়া এত সুনিপুণ ভাবে কেউ করতে পারে না। এন্ড এই একটা কারণে বলতেই হবে রায়হান রাফি, ইউ আর দ্য বস। সো আর কথা না বাড়িয়ে চলুন জেনে নিই এই মুভির কোন কোন দিকগুলো আমার পজিটিভ লেগেছে আর কোন কোন দিকগুলো নেগেটিভ লেগেছে। শুরুতেই কথা বলবো এর পজিটিভ অ্যাসপেক্টস নিয়ে। আর পজিটিভ অ্যাসপেক্টের মধ্যে প্রথম যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হলো ভিজুয়াল প্রেজেন্টেশন। রায়হান রাফির ডিরেকশন, স্ক্রিন প্লে অ্যান্ড সিনেমাটোগ্রাফি নিয়ে নতুন করে আসলে বলার কিছু নেই। আমরা এর আগে যখন সুড়ঙ্গ মুভিটা দেখেছি তখন সেখানে কিন্তু রায়হান রাফি কতটা পাকা খেলোয়াড় আমরা সেটা বুঝতে পেরেছি। বড় পর্দায় তার খেলাধুলা, তার এই স্ক্রিন প্লে, ডিরেকশন অ্যান্ড সিনেমাটোগ্রাফি নিয়ে তার যে প্লে, এটা আরো বেশি ইনহ্যান্স, আরো বেশি ইমপ্রুভড হয়েছে। অ্যান্ড সুড়ঙ্গর বাজেট কিন্তু অনেক কম ছিল তুলনামূলক, যদি আমরা তুফানের সঙ্গে তুলনা করে থাকি সেই তুলনায় সুড়ঙ্গর বাজেট অনেক কম ছিল। এন্ড এটা আপনি হাড়ে হাড়ে বুঝতে পারবেন, কোন জায়গায় কোনো কিপটামি রায়হান রাফি করেননি, একেবারে নিজের সবটা সম্পূর্ণ বাজেট দিয়ে পুরো মুভিটাকে সাজিয়েছেন। এন্ড ফর দ্যাট রিজন আমরা যারা মুভি লাভার্স আছি, আমরা সারা জীবন হয়তো সাউথ ইন্ডিয়ান মুভিগুলো দেখেছি, সেটা ডাব ভার্সন দেখেছি, বাট এই ফার্স্ট টাইম শাকিব খান সাউথের ফিল দেওয়া একটা মুভি বাংলাদেশে নিয়ে এসেছে, যেটা একেবারে অরিজিনাল বাংলাদেশি ফিল্ম, ঢালিউড শাকিব খান ফিল্ম। পজিটিভ অ্যাসপেক্টে এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সংস অ্যান্ড বিজিএম। এই মুভির গানগুলো দেখলে আপনার মনে হবে বেশ কিছু বলিউড সংস অ্যান্ড সাউথ ইন্ডিয়ান মুভির গানগুলো থেকে হেভিলি ইন্সপায়ার্ড। না কপি না, বা বলছি না যে রায়হান রাফি কোনো ভালো গান দেননি, একেবারেই না। একটা গান লাগে উড়াধুরা তো অলরেডি ভাইরাল। ট্রেলারে আমরা আরো একটি গান শুনেছি, দুষ্টু কোকিল। ওই গানটার প্লেসমেন্ট, ইভেন মুভিতে কোরিওগ্রাফি, সবকিছু খুবই সুন্দর ছিল। লিটারালি রায়হান রাফি, শাকিব খান মিমি মেড শিওর যে তাদের যে অডিয়েন্সরা আছে তারা ফুললি কমপ্লিটলি এন্টারটেইন হবে। অ্যান্ড যদি বিজিএম নিয়ে স্পেশালি বলতে চাই, এই মুভির প্রত্যেকটা বিজিএম, শাকিবের এন্ট্রির সময় যে বিজিএম গুলো হয়েছে বা অন্যান্য বিভিন্ন স্ট্র্যাটেজির টাইমে যে
বিজিএম গুলো হয়েছে সবগুলো ছিল টপ নচ। ইউজুয়ালি ঢালিউড মুভিতে এই ধরনের বিজিএম আমরা দেখি না, বাট রায়হান রাফির মুভির বিজিএম গুলো বরাবরই খুব প্রেজ ওর্দি হয়েছে। এইটা নতুন করে বলতে হলে ইয়েস, অনেক 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 ভালো। এটা মুভি দেখার এক্সপিরিয়েন্সকে লাইক 1000 টাইম এনহ্যান্স করে দিয়েছিল। নেক্সট পজিটিভ অ্যাসপেক্ট অফ দিস মুভি ইজ অ্যাক্টিং। এই প্রথম না যে রায়হান রাফি এত হেভি একটা কাস্ট নিয়ে মুভি বানিয়েছে, না এর আগেও তিনি বানিয়েছেন, তবে এই মুভির কাস্ট ছিল লিটারালি দ্য হেভিয়েস্ট। কে নেই এই মুভিতে? মানে আপনি ঢালিউডের একটা স্টার বুক খুলবেন অ্যান্ড এভরি নেম ইউ গো থ্রু অর রিড থ্রু এই মুভিতে আছে। শাকিব খান ডেফিনেটলি, কলকাতা থেকে মিমি চক্রবর্তীও এসেছে, এখান থেকে নাবিলাকেও নিয়েছেন, ওয়েট দেয়ার আর মোর, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু অ্যান্ড আমার পার্সোনাল ফেভারিট গাজী রকায়েত। ও মাই গুডনেস, এই যে ক্যারেক্টারগুলোর নাম আমি বললাম, স্টার গুলোর নাম বললাম, তাদের প্লে করা প্রত্যেকটা ক্যারেক্টার ওয়াজ সো কনভিন্সিং। আমার মনে হয়েছে যে এই ক্যারেক্টারগুলো তারা ছাড়া আর কেউ প্লে করতে পারবে না। হ্যাঁ, আপনাদের হয়তো অনেকের এটা মনে হচ্ছে যে এতগুলো ক্যারেক্টার এত বড় একটা মুভির মধ্যে সবাই স্ক্রিন টাইম পেয়েছে কি পায়নি, এমনটা একেবারেই না। কারো স্ক্রিন টাইম নিয়ে আপনার কোনো কমপ্লেন হবে না। স্টোরি পারপাসে যা যতটুকু দরকার ছিল কনভিন্সিংলি ততটুকু টাইম তারা পেয়েছে অ্যান্ড কনভিন্সিংলি পুরো স্টোরিটাকে তারা প্রেজেন্ট করেছে। স্পেশালি বলতে গেলে শাকিব খান বরাবরের মতোই সে তার স্টার পাওয়ার, তার কারিজমা অ্যান্ড তার চার্ম দিয়ে পুরো অডিয়েন্সকে গ্র্যাব করেছিল থ্রু আউট দ্য মুভি। Now let's move on to the negative aspects. নেগেটিভ অ্যাসপেক্টের শুরুতেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুভির ফার্স্ট হাফ এর পেসিং। মুভির ওভারঅল পেসিং স্লো এটা বলতে চাচ্ছি না, ফার্স্ট হাফের পেসিংটা স্লো হতে পারে। রায়হান রাফি এটা ইন্টেনশনালি করেছেন যে আমি ফার্স্ট হাফটা একটু স্লো রাখবো যাতে আমি স্টোরিটা বিল্ড আপ করতে পারি, দেন সেকেন্ড হাফে একেবারে তুফানি গতিতে তুফান মুভিটা আগাতে থাকবে। But what I must say, first half এর স্টোরি বিল্ডিং বলি কিংবা সংস গুলো কাইন্ডা ওভার অ্যাক্টিং বা ওভার পুশড লেগেছে। অনেক এক্সট্রা সিনস ছিল যেগুলো হয়তো কাট অফ করা যেত, বাট স্টোরি বিল্ডিং পারপাস ঠিক আছে। সেকেন্ড হাফে যে স্টোরি তার পেস পায়, তার লাইক খুব দ্রুত আগাতে থাকে, বিল্ড আপটা অ্যামেজিং, বাট ওই ফার্স্ট হাফের স্লোটা হওয়ার কারণে আপনার বারবার হয়তো মনে হবে যে ইন্টারভেল আসে না কেন। Another negative aspect of this movie is its climax. Sorry to say, but আমি মুভিটা দেখার আগে I was so excited and আমার অনেক বেশি থিওরিজ ছিল, অনেক হাইপ ছিলাম, বাট এর ক্লাইম্যাক্সটা আমার হাইপের তুলনায় কিছুটা উইক লেগেছে। কারণ আমি জানি না, মেবি আই ওয়াজ ওভার এক্সপেক্টিং থিংস, এই জন্য আমার কাছে উইক লেগেছে। বাট ওভারঅল যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মুভিটাকে জাজ করেন, পুরো মুভিতে রায়হান রাফি তার আনপ্রেডিক্টেবিলিটি কিন্তু ধরে রেখেছে, দ্য সিগনেচার অফ রায়হান রাফি, যে আপনি বুঝতেই পারবেন না যে এরপরে কি হবে। ইনফ্যাক্ট ইন্টারভেলের টাইমেও মি অ্যান্ড মাই ফ্রেন্ডস ওয়্যার লাইক টকিং যে এরপরে কি হবে। স্টোরিটা আপনাকে এতটা পাজল করে দেবে যে আপনি পরে কি হবে এটা আপনি চিন্তা করতে পারবেন না। দ্যাটস আ গুড পার্ট অফ দিস মুভি। বাট ইকুয়ালি এই যখন এক্সপেকটেশনটা আপনার বিল্ড আপ হয়, তখন ক্লাইম্যাক্সে যে আপনি আরো বেশি কিছু এক্সপেক্ট করবেন। অ্যান্ড দিস ইজ আ অ্যাকশন মুভি, সো অ্যাকশন মুভির ক্লাইম্যাক্সে কি হয়, একেবারে ধমাধম অ্যাকশন, মারামারি ফাটাফাটি সব। বাট এই মুভির অ্যাকশনে কোনো মারামারি নেই। আই এম সরি, মেবি ইটস আ স্পয়লার, বাট রায়হান রাফি বরাবরই তার মুভিগুলোতে গল্পকে প্রাধান্য দিয়েছেন, অ্যান্ড এই মুভিতেও সেটাই। উনি এটাই বোঝাতে চেয়েছেন যে মারামারি না করেও শুধু গল্পের জোরে একটা ক্লাইম্যাক্সকে সেট করা যায়, সেই জন্যই উনি এটাও হয়তো এই মুভিতে করেছেন। বাট ফর মি, আমার কাছে মনে হয়েছে যে না, আরেকটু স্ট্রং ক্লাইম্যাক্স হলে হয়তো মুভিটা ভালো হতো। ইটস লাইক ওভারঅল মুভিটা দেখে আমার এটাই মনে হয়েছে যে আমি মনে হয় একটুর জন্য আমার পেটটা ভরেনি মুভিটা দেখে। সবশেষে এটাই বলবো, তুফান ওয়াজ অ্যাকচুয়ালি টু ফান টু ওয়াচ, অ্যান্ড আমি এই মুভিটাকে দিচ্ছি 4 স্টার্স। আপনারা বুঝতেই পারছেন কেন একটা স্টার কেটেছি। ইউজুয়ালি আমি শাকিবের মুভিতে কোনো স্টার্স কাটি না, বাট I had to. And আপনাদের আরেকটা জিনিস বলে রাখি যে এই মুভির লাস্টে লাইক পোস্ট ক্রেডিট একটা সিন আছে,
which was a surprise, which was really a surprise. ওই সিনটা দেখে আপনি বুঝতে পারবেন আর আপনার পার্ট 2 লাইক তুফান পার্ট 2 দেখার জন্য আপনার এক্সাইটমেন্ট আরো বেড়ে যাবে। আই অ্যাম এক্সাইটেড अगेन, আই অ্যাম হাইপ। আমি এখন অপেক্ষা করছি কবে তুফান 2 আসবে এন্ড সেইটাতে রায়হান রাফি এন্ড শাকিব খান নতুন কি চমক নিয়ে আসবে। টিল দেন আপনারা ততদিন ওয়েট করেন আমার সাথে, আমরা স্পেকুলেশনও করব যে তুফান 2 তে অ্যাকচুয়ালি কি আসতে পারে, সেটাও দেখার জন্য আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানিয়ে রাখছি আগে থেকে। টিল দেন ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু সিনে ইমাইভস।